এই তরফের দিক থেকে বলা হয়েছিল যে আমার কখনো বাবার বাড়ি যাওয়াও যাবে না এবং আমার বাবা মা যেন না কখনো তাদের ঘরের সীমানায় বা তাদের বাড়িতে না পা দেয়। সোনা হাত খেতে নেই মা, হাত খেতে নেই, হাত খেতে নেই। কি হয় ওটা? কি হয় ওটা? কি হয়? হুম হুম। শুরুটাকে নিয়ে নিতে হবে, নাহলে ওটা খালি বারবার লেগে মরে। ও ভেজে মুলে ফেলবো।
তোমাদের প্রচুর মানুষের কমেন্টস যে আমি কেন বাবার বাড়ি যাচ্ছি না, আমি কেন বাবার বাড়ি যাচ্ছি না, বা এই যে একটা এত বড় ডেলিভারি হলো, প্রেগনেন্সির যে একটা ডেলিভারি, সি সেকশন ডেলিভারি হলো আমার, তো তোমরা মানে কোনো আপডেট আমি তোমাকে দিতে পারিনি, এবং আমার বাবা মার যে এসছে কি না বা কিছু তোমাদেরকে বলতে পারিনি। এমনকি সেখানকার যে মানে নার্স বলবো, কারণ তারা তো পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে তারপরে আবার নার্সিংহোমে তারা প্র্যাকটিস করছে, তো তাদেরকে সিস্টার বলাটা ঠিক হবে নাকি জানি না। তো যাই হোক, তারাও কিন্তু মানে সেম কোয়েশ্চেন যে দিদি তোমার বাড়ির লোক কেন আসেনি, বা তোমার কেন বাড়ির লোক আসেনি, এরকমই জিজ্ঞাসা করছি, তোমার মা বাবা আসেনি কেন। তো আমি তাদেরকেও মানে সেখানে অসুস্থ ছিলাম বলে কোনো উত্তর দিতে পারিনি, শুধু বলছি যে হ্যাঁ এসেছিলো, দেখা করে চলে গেছি। তো এই যে মনের কোয়েশ্চেনগুলো, কেন যাচ্ছি না বাবার বাড়ি, কেন বাবা মা আসেনি, কোনো বাবা মার বিষয়ে আপডেট নেই। একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্সি, তো তার বাবা মা, বাবার বাড়ির লোককে তোমরা প্রত্যেকটা মানুষের নিজেদের সঙ্গে যদি ভেবে দেখো, তো প্রত্যেকটা মানুষের কিন্তু বাবা মা মোটামুটি থাকে। তো আমার ক্ষেত্রে একদমই তোমরা উল্টো দেখেছো। তো আমি বাইরে ছিলাম যদিও, মুম্বাইয়ে। তো যাই হোক, তবুও যে মুম্বাই থেকে আসার পর 3 মাস বাড়িতে ছিলাম, তখনও আমি তোমাদেরকে কোনো আপডেট দেইনি আমার বাবা মার সঙ্গে যে আমার যোগাযোগ বা কী। তো সেটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন। তো চলো আজকে আমি ছোট্ট করে বলতে চাই, বেশি বড় করে আমি হাবিজাবি বলতে চাই না। তো আজকে আমার বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, 4 বছর কমপ্লিট হয়ে এবার আমি 5-এ পা দিয়ে দিয়েছি। তো আবার নেক্সট ইয়ার পূরণ হবে 5। তো এই 5 বছর বিবাহিত জীবনে যেটা আমার মনে সারা জীবনের কষ্ট থেকেই যাবে। ভগবান যদি কোনো দিন দেয় সেটা তো আলাদা কথা, কিন্তু ভগবান আমার মনে হয় না যে কোনো দিন আমাকে দিন দিবে এই দিক থেকে। তো আজকে 5 বছরে পড়ে গেল আমার মনের যে সেই চাপা উত্তেজনা, যে একটা কষ্ট, যে আমার বাবা মা কোনো দিনই আমার বাড়ি না, আমি কখনো এটাকে আমার বাড়ি মনে করিনি, আমার বরের বাড়ি, তো কোনো দিনই এখানে আসবে না, সেই হিসেবেই সেইভাবে কথা করেই বিয়ে করা হয়েছে। তো আজকের দিনে আমি চোখের জল ফেলানোটাও আমার কাছে বৃথা হবে। মানে এই বিষয়ে চোখের জল আমি অনেক ফেলেছি, এই বিষয়ে আমি চোখের জল আর ফেলাতে চাই না, কিন্তু এটা সত্যি কথা সেটাই। তো যেহেতু আমি প্রেম করে বিয়ে করেছি, প্রেম করে যখন শুরু করেছিলাম কোনো অসুবিধা ছিল না। যাই হোক, মাঝখানে অনেক রকমের অনেক অসুবিধা হয়ে যখন গণ্ডগোল হয়েছিল, তারপরে একটা বিশাল গণ্ডগোল করে যখন বিয়ে হয়েছিল, তো সেখানটায় বলা হয়েছিল, মানে অনেক গণ্ডগোলের পর থানা পুলিশ অনেক কিছু হওয়ার পর, তো আমার তো কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছে। তো তারা কিছু বলেনি, এই তরফের দিক থেকে বলা হয়েছিল যে আমার কখনো বাবার বাড়ি যাওয়াও যাবে না, এবং আমার বাবা মা যেন না কখনো তাদের ঘরের সীমানায় বা তাদের বাড়িতে না পা দেয়। তো আমি মেনে নিয়েছিলাম, কারণ আমার সব থেকে তখন ইম্পর্টেন্ট যেটা ছিল, সমাজে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, এটাই আমার কাছে বড় ইম্পর্টেন্ট ছিল আর কি। তো আমিও মেনে নিয়েছিলাম যে আমি বাবার বাড়ি যাবো না। কিন্তু দেখো, একটা মানুষের কোথাও না কোথাও তো একটা ভালোবাসা বা শান্তির দরকার হয়। আর সন্তান, আমিও সন্তানের মা, আর আমি যাকে বিয়ে করেছি সন্তানের মা হয়েছে, এবং আমারও মা আছে, এবং আমিও যাকে বিয়ে করেছি সেও তার মায়ের সন্তান। তো আমি চাইবো না কখনো যে কোনো সন্তান তার বাবা মার থেকেই হোক। সংসারে অনেক গণ্ডগোল অশান্তি হয়, কিন্তু সন্তানকে বাবা মার থেকে কখনো আলাদা করতে নেই। আলাদা এমনি হয়তো গণ্ডগোল অশান্তি হয়, কিন্তু সন্তান সবসময় বাবা মার যেমন আঁচলের তলায় থাকে, আমার মনে হয় ছায়া হিসেবে সেটা থাকা দরকার। এটা প্রত্যেকটা মেয়েরও মানা দরকার। তো আমাকেও বলেছিল যে আমার বাবার বাড়ি যাওয়া যাবে না, কিন্তু আমি যখন একটা মানুষ যখন মানে পাচ্ছি না, কোথাও না কোথাও তো আমার একটা শান্তি ভালোবাসা দরকার। তো মানে শান্তি একমাত্র বাবা মার কাছে গিয়েই হয়। তো আমি প্রথমে বলেছিলাম যে বাবার বাড়ি যাব না, কিন্তু যখন আমি থাকতে পারিনি তখন আমি আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম। তো তারপর থেকে আমি আমার বাবার বাড়ি যাই। তোমরা তো কখনোই দেখতে পাও না যে তোমাদের দাদা ভাই যায়, এবং ও কখনো যাবেও না, সেটা আমি বলে দিচ্ছি, আমার মুখেও কখনো বলবে না। তো যাই হোক, এবং আমার বাবা মা যেখানে আমার বলাই হয়েছে যে আমার বাবা মা কখনো যেন না আসে, আমি জেনে শুনে বা আমার বাবা মা জেনে শুনে কেন আসবে বা কেন গণ্ডগোল হবে। আর মেয়ের ক্ষেত্রেই আমি বলছি যে মেয়ের মা বাবা বলে কি, মেয়ের ঘরের লোক বলে কি সবসময় অপমান হবে, মানে সবার ক্ষেত্রে, আমার একার ক্ষেত্রে বলছি না। তাই আমি কখনো চাই না যে আমার বাবা মা ছোটো হোক বা কিছু হোক। তাই আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন যাবত, তো কোনো দিনই আমার বাবা মা আসবে না। তো সেই হিসেবে তোমরা কখনো এই ঘরের সঙ্গে আমার বাবা মার ভিডিও তুমি দেখতে পাবে না তোমরা। আর হলো কথা, আমি কেন যাচ্ছি না, তো
এরকমই কিছু কারণের জন্য আমি যদি আমার বাবার বাড়ি চলে যাই, তো যেহেতু আমার মেয়েটা এই ঘরে, তা আমার না এটা ঘর হতে পারে, কিন্তু তার তো ঘর, তো তার ঘরের লোক তাকে দেখবে, তো সেই হিসেব করে আমি কিন্তু আমার বাবার বাড়িতে যাইনি। মানে আমার বাবার মার কাছ থেকে যদি আমার মা আমার সেবা যত্ন করবে, তাহলে তো আমাকে বাবার বাড়িতে যেতে হবে। তাহলে মানে আমার সোনামা তো মানে এই ঘরে থাকতে পাবে না, বা এই ঘরের মানুষ তাকে দেখতে পাবে না, ভালোবাসা সব কিছুকে মিলিয়ে বিচার বিবেচনা করে আমি আমার কষ্ট হোক বা যাই হোক আমি সেটাকে চাপা রেখে আমি বাবার বাড়িতে যাইনি। আমি আমার প্রেগনেন্সিটা যে 3 মাস এখানে কাটিয়েছি, এবং আমার এখনও যে চলছে আমি এখানেই আছি। এবার বাবার বাড়িতে অবশ্যই আমি যাব, সোনামাকে নিয়ে এসে এখানে না আসতে পারে তার মামা, তার দিদা, তার দাদু, কিন্তু তার তো দিদা দাদু মামা আছে, তাই না, তারও তো বেঁচে আছে, তো অবশ্যই নিয়ে যাব। এবার তোমরা তো জানো যে আমার বাবার বাড়ির ঘর ছাদ দেওয়া হয়নি, আর ছাদ আর দিতে পারবে না। ভেবেছিল সরকারি আবাস যোজনা ঘরটা এলে হয়তো ছাদটা দিয়ে দেবে, সব কমপ্লিট হয়ে গেছিলো, নিচটি চোখ মাজা হয়ে মানে প্লাস্টার হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, শুধু ছাদটা তো দিতে পারবে না, তো হয়তো সেটা আবার কাটমা করে টালি বা টিন বা ছই কিছু একটা চাপানো হবে। তো সেইটা কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব। এবার বললেই যে কমপ্লিট করে নেবে তা সেটাও তো হবে না, বাবা মাকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, তাদেরকে টাকা পয়সা রেডি করতে হবে। তো এত কিছুর এটাই হচ্ছে কারণ। সেই জন্য তোমরা প্রচুর কমেন্ট করেছো, আমি প্রত্যেক দিনকার ভিডিওতে দেখি যে দিদিভাই বাবার বাড়ি কেন যাচ্ছ না, বাবার বাড়ি, মানে তোমরা বাবা মাকে অনেক মিস করছো, বুঝতে পারছি। কারণ আমি সেই মানে লাস্ট তোমাদেরকে আগের বছর যা দেখিয়েছিলাম আর তো তোমাদেরকে দেখাইনি, তো তোমরা হয়তো অনেকে মিস করছো। তো যখন বাবার বাড়ির ঘর মানে উপরের ছাওয়াটা হয়ে যাবে, জানলা দরজা মোটামুটি পুরোনো করে লাগিয়ে দেবে বলছে, হয়ে যাবে, তো তখন আমিও যাব, আমার সোনামাও যাবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব যদি আমি ততদিন পর্যন্ত ভিডিও করি। তো ইচ্ছে তো খুবই হচ্ছে আমার যে একবার যায়। আর আমার বাবা খুব সোনামাকে দেখার জন্য করছে। আমার মা তো আমাকে আমার সিজারের 2 দিন যেদিন হয়, মানে সোনামা যেদিন 2 দিন হয়েছে, সেদিন আমার মা এসে জাস্ট ওই আধ ঘন্টা মতো এসে আমাকে দেখে গেছে, কিন্তু আমার কোনো সেবা যত্ন করতে পারেনি। আমার বড় মামি শাশুড়ি মা ছিলেন, আর আমার শাশুড়ি মা যেত, তো ওনারাই করেছে। কিন্তু আমার মা জাস্ট আমাকে গিয়েছে, দেখেছে, তারপরে মাকে বলছে তুমি চলে যাও, কারণ আমি কোনো ঝামেলা চাই না, আমার মা যাবে সেখানটায়, কোনো যদি আবার ঝামেলা হয়, তো সেই দিক থেকে আমি মাকে পাঠিয়ে দিয়েছিলাম। তবে আমার বাবা খুব দেখার জন্য অপেক্ষায় আছে, তা আমি বাবা মাকে বলছি তোমরা ঘরটা রেডি করো, তারপরে আমি যাব, তারপরে দেখবে। তো সেই ছোট্ট এইটুকু নেহু ছিল, সেদিন থেকে আমার বাবা দেখবে। আমি তো প্রত্যেক দিনের ভিডিওর আপডেট মানে ফটোর আপডেট দেই, তো বলে এত বড় হয়ে গেছে এখনও দেখতে পেলাম না। তো এর মধ্যে আমার বাবা আবার চেন্নাই কাজে দেবে বলে বেরিয়ে গিয়েছিল, তো ট্রেন পায়নি বলে আবার পরের দিন ঘুরে চলে এসছে। তো সেদিন খুবই কষ্ট হচ্ছিল যে আমার বাবা সোনামাকে দেখবে বলছে, কিন্তু যাই হোক আমি আমার ভালো কাজ কিছু করেছি সন্তান হিসেবে, সেই জন্য আমার বাবা দেখতে পায়নি, তো এটা একটু মনে কষ্ট দিয়েছিল। তো যাই হোক, তোমরা সকলে আশীর্বাদ করো, আর আমার চ্যানেলটাও যদি তোমরা একটু ভালোবাসা দাও, তা সেখান থেকেও যদি আমি বাবা মার পাশে একটু দাঁড়াতে পারতাম, তাহলে যে কতদিন আগে উপরের ছাওয়াটা হয়ে যেত, ছাদ নাই হোক, মানে একটা পাতারও ছাওয়া হলে দেওয়া হতো। মানে কি বলো তো, সন্তান তো ছেলে মেয়ে কোনো ভাগ হয় না আমি মনে করি। তো আমি সন্তান হিসেবে তো মানে বাবা মার খুব মানে ভালো একজন সন্তান, বুঝতেই পারছো। হ্যাঁ, এমন সন্তান মানে বাবা মা কখনো আসতেই পারবে না, এমন কিছু কাজ করে বসছি আমার বাড়ি। তা যাই হোক, ইউটিউব থেকেও যদি কিছু করতে পারতাম, মানে এই বিপদে, এই যে ঝড় বৃষ্টি, মানে কীভাবে থাকে আমার বাবার বাড়িতে তোমরা তো জানো, ভিডিওতে শেয়ার করেছি, কিছুটা যদি আমি হেল্প করতে পারতাম তাহলে হয়তো তার উপরে ছাওয়াটা দিতে পারতো, কিন্তু সেটাও আমার পক্ষে হচ্ছে না। আর আমার ভাই তো ছোট, আর আমার বোনকেও বিয়ে দিয়ে দিয়েছে, তো সেই হিসেবে বাবা মাকে অনেকটা সময় দিতে হবে, হট করে বলবো হবে না। আর বুঝতেই পারছো ছোটো বাচ্চা তো, একটা রুমের একটা ঘর করেছে, সেখানটার মধ্যে খাওয়া দাওয়া ঘুম সব কিছু হচ্ছে, মানে আমি কমফোর্টেবল ফিল করবো না সেখানটায় আমার বাচ্চাকে নিয়ে। এখানেও যে আমি ছাদ পিটা ঘরে আছি, ইটের ঘরে আছি তা না, এখানেও আমি ছই দেওয়া মানে কেমন ঘরে আছি তোমরা সেটা জানো। তো তাই এখানে আছি, এখানে থাকি, একদম যখন বাবা মা জানলা দরজা করে নেবে, উপরে ছাওয়া করে নেবে, তারপরে যাব। মানে ওই একটা রুমে রান্না খাওয়া আবার সোনাকে নিয়ে থাকা মানে পসিবল হবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হাসি মুখে ভিডিওটাই আমি শুরু করেছিলাম, হাসি মুখে বিদায় নিচ্ছি। ভেতরের কোনো কিছু কথাতে আমি মানে ইমোশনাল হয়ে যাবো বলতে গেলে, মানে আমি যদি বলতে যাই আমার মনের স্বপ্নগুলো, যে আমি নিজে যখন কিছু করতে পারবো, নিজে একটা জায়গা কিনতে পারবো, একটা ছোট্ট করে টিনের হোক পেপারেরও ঘর করতে পারবো, সেখানে নিজের ভাইকে ডাকবো,
সেখানে নিজের ভাইকে ডেকে ফোঁটা দেবো, দিদি বাড়ি আসবে বলে কথা ভাই। হ্যাঁ, এই যে স্বপ্নগুলো ছিল আর কি আমার ভাইয়ের, যে দিদি ঘর যাব। আমার ভাই তো বলে যে পরের জন্মে যদি আমি তোকে দিদি হিসেবে পাই তখন তোর ঘরে যাব। মানে এগুলো হাসি মুখে বলে দিচ্ছি, কিন্তু মনের মধ্যে যে কতটা কষ্ট সেটা প্রকাশ করা যায় না। তো যাই হোক, মানে সেই স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে একটা সময় প্রচুর পরিশ্রম করে কাজ করেছি, কিন্তু সেসব স্বপ্ন বিফলে যাবে। ইউটিউবে দাঁড়ানো মানে আমার মনে হচ্ছে যে এখন অত সহজ নয়।